মন কেমনের বৃষ্টি লেখনীতে পুষ্পিতা প্রিমা পর্ব সংখ্যা 24। দূর দূর বুক নিয়ে ঈশা চেয়ে থাকে রিপের দিকে। কিছু কি বলার সাহস হয়ে উঠল না, উঠতে পারে না। কি কারণে রিপ এই কথা বলায় তা আর বুঝতে বাকি রইল না। সে হাত বাড়িয়ে রিপকে ছুতে চাইল, কিন্তু রিপ তার জায়গা থেকে দুপা এগিয়ে গেল তালহার দিকে। অসুস্থ শরীর এখনো টলমল, দাঁড়াতে পারছে না ঠিক মতো। মোনারিক, জাহির মিয়া সবার চেহারা আতঙ্কে চুপসে গিয়েছে। রিপ কারো কাছে ছিল না, শুধু তানহা বেগমের সামনাসামনি গিয়ে দাঁড়ালো এক আকাশ প্রশ্ন অভিযোগ নিয়ে। কিছুক্ষণ আগে ঈশার মুখে বলা কথাগুলো কি তাহলে সত্যি? না হলে মা এভাবে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে কেন? বাবাও তো সে ছোট্ট ইস্যুকে মা বাবার কাছে তুলে দিয়ে সে নিশ্চিন্তে বিদেশে গিয়েছিল। মা বাবা তো তাকে কথা দিয়েছিল। মা বাবা তো জানে তাদের ছোট্ট ছেলে ঠিক কতটা ভালোবাসে ওই মেয়েটাকে। তারপরেও কি করে এতটা অবহেলা, এত অবজ্ঞা? কাকে জিজ্ঞাসা করবে সে? কি করে পরি ইস্যুর সন্তান হয়? কে বাবা? কখন হলো বিয়ে? আর ইস্যু, সে কি একটিবারও বুঝতে পারেনি রিপ্তা তাকে কতটা আগলে রাখতো? ভালো ভালো তো বাসেও। তাহলে তালা বেগম মাথা নামিয়ে রাখে। রিপ যেভাবে তাকিয়ে আছে তা দেখে সে তাকাতে পারছে না। দোষ তো তার নয়, সে তো জোর করে বিয়ে করাতে চায়নি। ঈশা তো নিজে রাজি হয়েছিল সেই বিয়েতে। তাহলে এখন দোষ তার হবে কেন? রিপ রক্তবর্ণ চোখে চেয়ে থাকে মায়ের দিকে, প্রশ্ন করে। দেখা যাক। যা দেখা যাচ্ছে তা তোর চোখে ভারী স্পষ্ট। ঈশার সামনাসামনি গিয়ে দাঁড়িয়ে রিপ ঘুরে দাঁড়ায়। ঈশা তার পিছে দাঁড়ায়, বলে, রিপদা, আমি তোমাকে সব বলবো। এখন আমার মেয়েকে এনে দাও প্লিজ। তুমি আমায় ভুল বোঝো না, আমি তোমাকে সব বলবো। রিপ চোখ তুলে তাকায় তার দিকে। তার কানে কি সুন্দর করে আওয়াজ তুলে দিল একটি শব্দ, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। তার গাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। স্ফটিক মনির মতোই দেখলো সেই জল, কি সুন্দর। রিক দেখলো ভাইয়ের চোখে জল, মুনাও দেখলো, তালা বেগম দেখলো, জাহির মিয়া দেখলো ছোট ছেলের চোখে জল। তালা বেগম শাড়ির আঁচলে মুখে গুজলো, ডুকরে কাঁদতে লাগলো সে। ছেলের এমন জল অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অসহনীয়, যা সহন করার যোগ্য নয়। ঈশা সবার মুখের দিকে তাকালো, কিছু বুঝে উঠলো না। না পেরে বলল, রিপদা, তুমি কিছু বলছো না কেন? তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। ডক্টর আদি চৌধুরীর কাছে আমি ফিরতে চাইনি, কখনো না। সে নিজে এসেছিল, আসে, আমি নই। রিপদা, তুমি আমায় ভুল বুঝো না। রিপ ফেরে না, নড়ে না, নড়তে পারে না। সে তার ভেতরকার রূপ খলস মায়ের ভাইয়ের সামনে, কিন্তু যার জন্য তার চোখের জল গড়াচ্ছে সে দেখলো না কতটা স্বার্থপর, কতটা। রিপ জবাব দিল না, দিতে পারলো না ঈশার কথার। দু চোখ পেয়ে গড়িয়ে পড়লো নোনা জল, থামলো না। আদি, আদি তাহলে সেই সৌভাগ্যবান পুরুষ আদি? কি আশ্চর্য! সে থমকে চেয়ে না থাকতেও পারলো না চোখের জল আটকাতে। ঈশা তার পেছনে হাত ধরে ডাকলো, রিপদা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার মেয়ে পড়ি। পুরো কথা শেষ করার আগে সপাটে চড় পড়লো তার গালে, আর সে আঘাত পেল ইস্যু তার রিপদার হাতে। অবিশ্বাস্য সেই বিশ্বাস ব্যাপারটা। রিপদা তাকে লাল চোখে কোনোদিনও ধমক দেয়নি। সে রিপদা কি করে, কি করে সম্ভব? ঈশা পড়ে গেল, কিন্তু উঠে দাঁড়ায় না, তাকায়ও না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা দুঃস্বপ্ন হয়ে যায়। রিপদা তাকে মারেনি। রিপদা কি করে তার গায়ে হাত তুলতে পারে? রিপ তার হাতের ব্যান্ডেজ মোড়ানো হাতটা তুলে একটা আনে খুলে ফেললো ব্যান্ডেজ, ছুঁড়ে মারে দৌড়ে। ঈশা তার পা জড়িয়ে ধরে আচমকা। রিপ তখনও তাকায় না তার দিকে, পা নাড়িয়ে বলে, ছাড়, ছবি না আমায়। ঈশা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়, বলে, এত বড় শাস্তি আমায় দিও না রিপদা, তুমি মুখ ফিরিয়ে রেখো না। আমার মাথার ওপর থেকে হাত সরিয়ে নিও না, আমাকে দূরে সরিয়ে দিও না রিপদা। আমি অসহায় রিপদা। পা সরিয়ে দূরে দাঁড়ায় রিপ, বলে, তুই অসহায় কোথায়? অসহায় আমি। খবর দে, আমায় রিপদা ডাকবি না, আমায় আর ডাকবি না, আমার নাম মুখেও নিবি না, কখনো না। ক্লান্ত, অবচ্ছন্ন শরীর চলতে চায় না তাদেরকেও। সেই শরীর নিয়ে রিপ সিঁড়ি ধরে। রিক এগিয়ে যায়, রিপ নেয় না কারো সাহায্য। এবার থেকে পথ চলাটা, স্বপ্নগুলো সব এবার একার হোক। ঈশা তার পিছু পিছু ছুট দেয়। রিপ রুমে ঢুকে যায়, ঈশার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। পিট করে দাঁড়ায় ঈশা, নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে দরজার ওপর যন্ত্রণায় মাথা হেলিয়ে দেয় রিপ। ব্যান্ডেজের ওপর চেপে ধরে হাত। দরজার ওপাশ থেকে ভেসে আসা কান্দামাখা স্বর, আমি জানতাম না কাউকে ভালোবাসলে অন্যায় অপরাধ হয় রিপদা। যদি জানতাম, ভালোবাসতাম না, কখনো না, কখনোই ভালোবাসতাম না। এত বড় অন্যায় আমি করতাম না। রিপ পিঠ ঠেকায় দরজায়, মাথা এলিয়ে দেয় দরজায়। আমিও বাসতাম না, যদি জানতাম ভালোবাসতে এতটা কষ্ট পেতে হয়, ধুকে ধুকে মরতে হয়, মরতে মরতেও বেঁচে থাকতে হয়, মন ভাঙার মতো কষ্ট নিয়ে
আর দুটো দিন বাঁচতাম না। ছেলেটির মুখ ফুটে বের হয় না কোনো কথা। মেয়েটিও শুনলো না। মেয়েটি বুঝলো না। মেয়েটি জানা হলো না তাকে তার রিপ্তা ঠিক কতটা ভালোবাসে। তারও ভালোবাসা পাওয়ার ছিল, কিন্তু পাওয়া হলো না। তার কপালে আছে ভালোবাসা পাওয়ার জন্য সে ডিজার্ভ করে না ভালোবাসা। মেঝেতে পড়ে থাকা ছোট্ট মেয়েটির ঘুম ভাঙে খিদের চোটে। খিদে লেগে সে কেঁদে কেঁদে ডাকে, মাম্মা। আজ ঠিক সেইভাবে ডাকে, মাম্মা। কিন্তু আজ ভিন্ন কিছু ঘটলো। মামা দৌড়ে এলো না, পাপ্পাও এলো না, রিও এলো না, পিপিও এলো না, কোথাও সবাই। খিদে চটেছে মেয়েটা ফ্রকে আঙ্গুল পেঁচিয়ে গালে ঢুকে চুষতে চুষতে লাগলো। কান্না ভরে কণ্ঠে ডাকলো, মাম্মা, মিমি নিনি। তারপরও কেউ দরজা খুলো না। অন্ধকার রুমের ভেতরটা মিটমিট চোখ থেকে আলো রেখা পড়লো। পরি খিলখিল করে হেসে উঠলো। তার মাম্মা আসছে। সে ডাকলো, মাম্মা। কিন্তু ছুটে এলো না। তার হাসি আবার কান্নায় পরিণত হলো। কাঁদতে কাঁদতে বলল, পাপ্পা। চাবি দিয়ে তালা খুলে চুপসে রুমে ঢুকে পড়লো মিনুমা। মোবাইলে লাইট জ্বালিয়ে এদিক ওদিক মারতে ছোট্ট হলুদ ফ্রক পরা আদুরে মেয়েটার চেহারা দেখলো। আপনা আপনি জল টলমল করলো চোখে। দৌড়ে গেল, পরীকে কোলে তুলে নিল। পরি কোলে উঠিয়ে সে হাসলো, কিন্তু সেই হাসিতে প্রাণ নেই। মিনুর হাতের দিকে তাকালো। ফিডার তো নেই। পরি ঠোঁট বাঁকালো। ঠোঁট বেঁকিয়ে কেঁদে কেঁদে বলল, দাদা, আম্মা, আম্মা। মিনু কিছু বলল না, শুধু ফিসফিস করে বলল, কেঁদো না দাদু, আমরা এখনই বেরিয়ে যাব। পরি কিছু বলল না। মিনু শক্ত করে জড়িয়ে ধরে বলল, দাদা, মা। মিনু তার শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিয়ে বের হলো। দৌড়ে ঢুকলো রায়নার রুমে। রায়না এতক্ষণ তার জন্য অপেক্ষা করছিল। রেহান ছোট গোলুমলু একটা কিউটিকে শাড়ির আঁচলে নিচে থেকে পিটপিট করে তাকাতে দেখে লাফে উঠলো। বলল, মা, এটা আমার। রায়না কোলে নিল পরীকে। বলল, এই মা তোমার বোন বাবা। রেহান পরীকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালো। বলল, বোন এসো কোলে। পরি গেল না। ঠাস করে চড় মারলো রেহানের নাকে। ডাকলো, পাপ্পা, পাপ্পা। রায়না আর মিনু হেসে উঠলো। পরি রেহানকে মারার জন্য রায়না কোল থেকে ঝাঁপ দিতে চাইলো, কিন্তু রায়না আটকালো। পরি তার দিকে তাকালিয়ে দেখলো না। রায়নার ড্রেসিং টেবিলে রাখা একটা বক্স। বলল, মাম্মা। রায়না আর মিনু বুঝে গেল পরি কি বলতে চাইছে। রেহান দৌড়ে গিয়ে দুটো কেকের প্যাকেট ধরলো পরির সামনে। পরি হাত বাড়িয়ে নিতে চাইলো। রোহান দুষ্টুমি করলো, দিল না। পরি কেড়ে নিতে চাইলো, পারলো না। রায়নার চুল টেনে ধরলো, জোরে গর্জে উঠলো, মাম্মা। মিনু বাটিতে করে গরম ভাত নিয়ে আসলো। ডিম আর আলু ভাজি দিয়ে ছোট ছোট করে মেখে পরির মুখে দিল। ঝাল খেতে না পারা পরি আর ঝাল খেলো। যখন পেট ভরলো, ডানে বামে মাথা নেড়ে বলল, খাবে না। ছোট ছোট দাঁতগুলো এবার সাথে সাথেই চেপে ই ই শব্দ করতে লাগলো। তার ঝাল লাগছে। মিনু পানি খাইয়ে দিল সযত্নে। রায়না কোলে নিল। বলল, মিনুমা, মা বাবা আসার আগে কি ওকে রেখে আসতে হবে? মিনু পরীকে শক্ত করে জড়িয়ে ধরলো। বলল, না, ওকে কি করে রেখে আসবো সেইখানে? ও থাকবে কি করে? যখনই পেটের ক্ষুধা মিটলো পরীর, তারপর থেকে সে কান্না শুরু করলো। রেহান কথায় কথায় কিছুক্ষণ পর কান্না থামিয়ে ডেকে উঠলো, পাপ্পা। আবারও কেঁদে কেঁদে ডাকে, মাম্মা। মিনু কেঁদে কেঁদে ডাকে। মিনু আর রায়না কেউ কান্না থামাতে পারলো না পরীর কান্না দেখে। ধূপধাপ পা ফেলে রুমে ঢুকলো আজিজ চৌধুরী। এক ঝটকায় কেড়ে নেয় পরীকে। পরী আচমকা কান্না বন্ধ হয়ে যায় আজিজ চৌধুরী মুখের দিকে তাকিয়ে। তারপর জোরে টেনে নেয় দাড়ি। আজিজ চৌধুরী এক ঝটকায় ছুঁড়ে মারে আলিয়ার কোলে। বলে, তোমার এত বড় সাহস কি করে হয় এই মেয়েকে এখানে নিয়ে আসার? আলিয়া বেগম নিজের অজান্তে কোলে দোলায় পরীকে কান্না থামানোর জন্য। পরী কান্না থামে না। মিনুর দিকে আঙ্গুল দেখিয়ে ডাকে, দাদা। মিনু ছলছল চোখে তাকায়। ওই প্রথম আজিজ চৌধুরী চোখে আঙ্গুল দেখিয়ে বলে ওঠে, কতটা নির্দয় হলে মানুষ এতটা ছোট্ট বাচ্চার সাথে এমন করতে পারে? কতটা নির্দয় হলে? আজিজ চৌধুরী ধমক দিয়ে বলে, চুপ। রেহান ও আজিজের কোমর জড়িয়ে ধরে বলে, দাদাই প্রিন্সেসকে আমাকে দিয়ে দাও না, কি কিউট, আমি ওকে খুব আদর করব। আমারও বোন হবে, ভালো হবে না? আজিজ চৌধুরী মনে পড়লো 2 বছর আগের কথা। অ্যাবর্শন পেপারে গুটি গুটি অক্ষরে স্বাক্ষর। আজিজ চৌধুরী চাপা গর্জন করে বলে, আমায় ছাড়ো রেহান, ও আমার বোন নয়, ও তোমার বোন নয়। রেহান ছেড়ে দেয়। এই প্রথম দাদাই তাকে বকলো। সে বেরিয়ে যায় রুম থেকে। রায়না ছেলে যাওয়ার দিকে দেখে ফট করে বলে ফেলে, এতটা পাষাণ মানুষ জীবনেও দেখিনি আমি। আজিজ চৌধুরী পরীকে নিয়ে যায়। আলিয়া পিছু পিছু যায়। আজিজ চৌধুরী সে অন্ধকার রুমে পরীকে আবার রাখে। পরী খামচে ধরে তার শার্ট। বলে, না 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 না, পাপ্পা, পাপ্পা। আজিজ চৌধুরী কিছুক্ষণ তাকিয়ে থাকে। আবারও পরীকে ছুঁড়ে মারে। গটগট করে পায়ে হেঁটে চলে আসে। পরী তার পেছন পেছন দৌড়ে আসে। দরজায় ছোট ছোট হাতগুলো দিয়ে
দুমদুম করে আওয়াজ করে, কাঁদে। দাদা, দাদা। আলিয়া চৌধুরী আজি চৌধুরী পিছু পিছু যায়, বন্ধ দরজার দিকে আবারও ফিরে তাকায়। কান্নার আওয়াজ থামে না, ক্রমশ বাড়তে থাকে। আজিজ আর আলিয়া একে অপরের দিকে চেয়ে থাকে। আলিয়া কিছু বলতে গেলেই আজিজ হাত দিয়ে বারণ করে দেয়। লিয়া, এখন বলো না, চেহারার সাথেও মিল আছে, মনে রেখো এ মেয়ে আমাদের কেউ না। আদির সন্তান 2 বছর আগে মারা গেছে, অ্যাবর্শন করিয়ে ফেলেছি সেই সন্তান, প্রমাণ তুমি নিজ চোখে দেখেছ। আলিয়া চিন্তিত হয়, এতটা মিল কি করে? চোখ দুটো পুরোপুরি আদির, আর নাকটাও তো আমার, এতটা মিল কি করে হয়? আমাদের কি কোথাও ভুল হচ্ছে? সন্ধ্যা নামবে কিছুক্ষণ পর। ঈশার গায়ে পরনে আকাশি রঙের সালোয়ার কামিজ, ওড়না অবিন্যস্ত। ফোন হাতে নিয়ে অনেকবার ট্রাই করলো আদি চৌধুরী সেই নাম্বারে, কিন্তু সুইচ অফ। কোথায় ডক্টর? এমন সময় ডক্টর তাকে হেল্প করতে পারতো। ডক্টর যদি জানতো পরিতার সন্তান, এত বড় অন্যায় কখনো হতে দিত না। ঈশা মিনুকে ফোন দিল, তাও সুইচ অফ। মিনু মা, আবারও কি হলো? ঈশা দিশেহারা হয়ে পড়লো। আজি চৌধুরীকে ফোন করলো, রিসিভ হলো না। সেদিক থেকে কল আসে। ঈশার হাতে খাঁচা, খাঁচার ভেতর মিনি। সে নীরব এবং শান্ত। ঈশার পুরো মুখ টকটকে, নাক মুখ ঝোল ঝোলে, ডুকরে ডুকরে কেঁদে উঠেছে সে। খাঁচার ভেতর থেকে মিনিকে বের করলো, হাতের তালুতে নিল। মিনি ডানা ঝাপটে ঈশার গালের সাথে গাল লাগালো। অবুজ পাখিটি বোধহয় ঈশার কান্নার কারণ বুঝলো। মিনমিন করে ডাকলো, প্রিন্সেস। ঈশা চোখের জল মুছলো, ডাকলো, মিনি। ডক্টর কোথায় হারিয়ে গেল? যে সময় তাকে আমার খুব প্রয়োজন, সে সময় সে হারিয়ে গেল, দূরে চলে গেল। আমি জানি না আমার ছোট্ট মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কিছু খেয়েছে কিনা। আমি এখন কোথায় যাব মিনি? কার কাছে যাব? কেউ নেই আমার পাশে, কেউ না। রিবদাও নেই। মিনি, আজ আমি খুব অসহায়। আমার এই অসহায়ত্বের সময় তুমি পাশে আছো। তুমিও যাও মিনি, আমার মেয়ের কাছে যাও, তাকে দেখে রেখো। ঈশা হাঁটতে হাঁটতে আরো এগিয়ে যায়। চৌধুরী বাড়ি গেটে দেখা পায়। পরি কি চৌধুরী বাড়িতে আছে? আজিজ চৌধুরী কি অত কাঁচা কাজ করবে? ডক্টর আদি চৌধুরী তো থাকে এই বাড়িতে। না না, আদি চৌধুরী তো কাঁচা খেলোয়াড় না। ডক্টর আদি চৌধুরী বা কোথায়? সে তো এমনিতেও সামনাসামনি হুটহাট পড়ে, আজ কেন আসছে না? মিনিকে উড়িয়ে দেয় ঈশা, কাঁদতে কাঁদতে বলে, মিনি, যেখানে থাকো প্রিন্সেসকে ভুলে যেও না, প্রিন্সেসের সাথে থেকো। ডক্টর আদি চৌধুরীকে প্রিন্সেসের কথা বলো, প্রিন্সেসের কথা বলো, প্রিন্সেসকে আবার কোলে ফিরিয়ে দিতে বলো। আমি কৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ। জন্মদাতা হিসেবে শুধু এইটুকু দায়িত্ব তার, এইটুকুই। মিনি উড়ে যায়। লক্ষ্য চৌধুরী বাড়ি। নিমিষে মিনি অদৃশ্য হয়ে যায়। ঈশা হু করে কেঁদে ওঠে, পিছু ফিরে চোখ মিটে মুছে হাঁটে দূরে দাঁড়ানো বাইকে। ছেলেটির সাথে বাইক ছেড়ে দেয়, হুঙ্কার গতিতে ছুটে। রেখে যায় একজোড়া ছলছল চোখ, বালিশের কোণে ভিজে ঝবঝবে। মুনা আবারও পাশ ফিরে শুয়ে পড়ল বিছানায়, নিচে পা রেখে মাথায় ভর দিয়ে বসে আছে রিক। মুনা দেখলো রিককে, উঠে বসলো, বলল, আপনি খেয়েছেন? রিক উত্তর দিল না। মুনা আবারও প্রশ্ন করলো, পুলিশকে বলেছেন? রিক কিছুই বলল না। রিপ কিছু করছে? রিক এবার মুনার দিকে তাকালো, বলল, রিক কথা দিয়েছে আমায় মুনা, পরীকে ফিরিয়ে আনবে। ভাই কথা রাখবে মুনা? মুনা চুপ মেরে বসে আছে, কোলে কোল বালিশটা রেখে কাঁদে। দেওয়ালে টানানো পরীর হাসি মুখে আদরের চেহারাটা দেখে কাঁদে। বলে, পরী কি খেয়েছে? রিক সাথে সাথেই ফিরে মুনার দিকে, টেবিলে তাকায়। তুমি খাওনি? আপনি খেয়েছেন? আমার রাতে খেতে ইচ্ছে করে না মুনা। মুনার কোনো প্রশ্ন করে না। রিক খাবারের প্লেট নিয়ে আসে মুনার সামনে। মুনা মুখ ফিরিয়ে বলে, রিক চামচে করে বাড়িয়ে দেয় মুনার দিকে, বলে, খেয়ে নাও মুনা, অসুস্থ হয়ে পড়বে। মুনা খাবার তুলতে চায় না। চোখের সামনে ভাসে পরীর আদুরে চেহারা, কানে বাজে আদুরে ডাক, মাম্মা, আম্মা। মুনা খাবার মুখে তুলতে পারে না, সাথে সাথে কেঁদে দেয় আওয়াজ করে। রিক চামচটা নামিয়ে আনে, অন্যদিকে মুখ করে রাখে কিছুক্ষণ। কিছু লুকোতে লুকোতে এক হাতে আগলে নেয় মুনাকে। মুনার মাথাটা বুকের চিবুকে রাখে, সান্ত্বনা দিয়ে বলে, কষ্ট আমারও হচ্ছে মুনা, তবে আমি ওপরওয়ালার কাছে ভরসা করি, মাকে ছেড়ে দিয়েছি। মুনা আবেগে আপ্লুত হয়ে মাথা রাখে রিকের বুকে, কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দিন। আমার বুকটা খালি হয়ে যাচ্ছে, আমার চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, আমি আধার দেখছি। আমার কোলে তাকে ফিরিয়ে দিন, আমার পরীকে এনে দিন। আমি কখনো আর মাম্মা ডাক শুনতে পাবো না, কখনো সে আমায় মাম্মা বলে ডাকবে না, ঠোঁট নেড়ে দিবে না, কখন মাম্মা বলে রেখে গলা জড়িয়ে ধরবে, কখন খিদে চোটে কামড় দিবে, মাম্মা, আম্মা। আমার আর সহ্য হচ্ছে না, সময় কাটছে না, আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু কোথায় এখন সে? কেমন আছে সে? কতবার মামা পাপা ডেকেছে, একবারও যেতে পারিনি আমরা। কখন দেখবো আমার মাটাকে? রিক জল জল চোখে তাকালো, দুফোঁটা জল গড়িয়ে পড়ল।
ব্যাস, শুধু 2 ফোঁটা। কেউ যদি খুব কাছ থেকে খুব গভীরভাবে অনুভব করার চেষ্টা করতো তাহলে বুঝতে পারতো রিকের কষ্টের গভীরতাটা ঠিক কতটুকু। কতটা একটা ছোট্ট মেয়ে কি সবার প্রাণ হতে পারে? মেয়েটি ছাড়া পুরো বাড়ি যেন নিষ্প্রাণ হয়ে গেছে। এমন কেন? কাঁদতে কাঁদতে ছোট্ট বাচ্চা মেয়েটির কান্না একসময় থেমে যায়, গলার স্বর নেমে আসে। মিনু দরজার ফাঁক দিয়ে ছোট্ট বাচ্চা মেয়েটি শুয়ে আছে মেঝেতে, দেখে হয়তো ঘুমিয়ে গেছে। চারপাশে মশা আঁকড়ে ধরেছে। মেয়েটি নিঃশব্দে ঘুমানোর ফাঁকে ফাঁকে ঘুমন্ত অবস্থায় ঠোঁট নেড়ে নেড়ে কাঁদছে। ভরকে যায় মিনু, নিজেকে আটকে রাখতে পারে না, ছুটে যায় আলিয়া চৌধুরীর কাছে, পায়ের কাছে বসে পড়ে, বলে, ম্যাডাম প্লিজ একবার, শুধু একবার মেয়েটিকে আমার কোলে দিন। বাচ্চা মেয়েটির ওপর এমন অত্যাচার করবেন না, খোদা সইবে না। আলিয়া চৌধুরী চুপ। মিনুর কথায় এতক্ষণ চুপই ছিলেন, পরক্ষণে ভেবে বলে, হবে না, রিক্স আছে। তোদের বিশ্বাস নেই, থাকুক সেইখানে। মিনু কেঁদে দেয়, নিজের অজান্তে বলে ফেলে, অন্য সন্তান এনে লালন পালন করেছেন আর নিজের সন্তান নিজের বংশের প্রদীপ ফেলে রেখেছেন বন্দি ঘরে, মশাই কাটিয়ে খেয়ে ফেলছে। এবারও কি মায়া হয় না? এতটা হৃদয় পাষাণ হবে না। ছোট্ট বাচ্চা মেয়েটি মেঝেতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। নিজের রক্তের সাথে কি কেউ এমন করতে পারে? আলিয়া তাকায় মিনুর দিকে। মাথা খারাপ তোমার? কি ওইটা তোমার ওই মেয়েটা আদির মেয়ে ম্যাডাম, আপনাদের ছোট ছেলের একমাত্র মেয়ে অদিশা, এই বাড়ির উত্তরসূরি। আদির রক্ত বইছে তার শরীরে, চিনতে পারেনি? গোলাটে চোখ দেখে। আদির চেহারাটা তো একটুখানি ঠহর করে দেখলেও বোঝা যায়, এতটা মিল বাবা মেয়ের মধ্যে। সে তো চেহারা তো জানান দেয়। তার আদরের একমাত্র সন্তান আপনার অন্ধকাররুমে ফেলে রেখেছেন, যদি জানতো। আলিয়া চৌধুরীর হাত কাঁপে, পানির গ্লাস সে টেবিলে রাখে, কাপা কণ্ঠে বলে, ফোন দিল আজি চৌধুরীর সাথে ভালো করে কথা না বলতে পারে না, শুধু বলে, আমাকে ওই মেয়েটার ফোন নাম্বার দাও তাড়াতাড়ি। টিকটিক করে ঘড়ির কাঁটার আওয়াজ। মেঝেতে বসে দেওয়ালে হেলান দেওয়া অবস্থায় ঘুমিয়ে পড়েছে ঈশা। হঠাৎই আচমকা ঘুম ভেঙে যায়। বিছানা অগোছানো, ভারে রিপদার দেওয়া সেই পরে থাকা টেডি বিয়ার আর লাল শাড়ি। ঈশা কোলে তুলে নিল সেই টেডি বিয়ার, মুখ ফসকে বেরিয়ে এলো অদিশা। ফোটা ফোটা গোধূলি সাদে স্বচ্ছ জলের নহর। আনমনে হেঁটে সে পাড়ি জমালো ছাদে। ছাদের আলোয় আলোকিত পুরো ছাদ। ভেসে আসছে ফুলের ঘ্রাণ। নির্জন নিস্তব্ধ রাতে ঝিঝি পোকার আওয়াজ। নির্জন নিস্তব্ধতা ছড়িয়ে আছে। আকাশের দিকে মুখ করে তাকালো। আজ সে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, কেউ নেই তার পাশে। আর তার মা কোথায় আছে? কি খেয়েছে? কি কে ঘুম পাড়াচ্ছে? ঈশা কাঁদলো নিঃশব্দে, নীরবে। রিবদাও তাকে কেন বোঝার চেষ্টা করলো না। আবেগের বশে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তাকে কি ক্ষমা করা যায় না? আর ডক্টর, সে বা কোথায়? ফোন সুইচ অফ কেন? তার এই দুঃসময়ে কেউ কি পাশে থাকবে না? আর কতদিন অপেক্ষা করতে হবে? কখন বিয়ে হবে ডক্টর আর ইমির? বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয়। তার বাচ্চাটা তার কাছে ফিরে আসবে, খিলখিল করে হাসবে, গালে গাল লাগিয়ে আম্মা আম্মা ডাকবে, লুকোচুরি খেলবে, পুরো বাড়ি দৌড়াবে, টেডি বিয়ারের গালে চুমু খাবে। বলল ঈশা, আর কত শাস্তি পাওয়া বাকি আছে ডক্টর? আপনার দেওয়া সাপ। আমার যে বই বেড়াতে হচ্ছে অনেক, আর তো পারছি না। আমি ভুলিনি এই সাপ। আমার মুক্তি চাই ডক্টর, মুক্তি চাই। মেয়েটি যদি দেখতো ছাদ ঘরে দেওয়ালে পিঠ লাগিয়ে দাঁড়ানো ছেলেটি নীরব আর্তনাদ, শুধু বিশ্বাস ভেঙে ঘুরিয়ে যাওয়া নয়, এতগুলো বছর যাকে ভালোবেসে এসেছে সেই মেয়েটির চোখে অন্য কারোর জন্য ভালোবাসা। তাকে ভালোবাসেনি এটাই তার দুঃখ নয়। তাকে ভালো না বেসে সেও কেন সুখী থাকতে পারলো না, এটাই তার দুঃখ। রিপ দাঁড়িয়ে রইল ঠাই, দেয়ালে হেলান দিয়ে, হাত সেই ছবি, মায়াবিনীর ছবি। যে ছবির দিকে তাকিয়ে কৃত্রিম হাসি হাসলো। প্রশ্ন ছিল, আজ বহুদিন পর চুপি চুপি কতটা ভালোবেসে তুমি ভালোবাসতি? তুই যদি আমায় ভালোবাসতি, কিভাবে ভালোবাসলে তুই আমায় অব্যক্ত ভালোবাসা বুঝতে পারতি। ঠিক সেভাবেই বুঝেছিস ডক্টর আদি চৌধুরীর না বলা ভালোবাসা। ছবির দিকে তাকিয়ে সে দেশলাই জ্বালালো, লাগিয়ে দিল ছবিতে আগুন। ছবিটা গড়গড় করে পুড়তে থাকে। আগুনের ঝলকে ঝলকিত হয় রিপ এর মুখ। সে আগুন দেখে হাসে। কষ্ট যদি পোড়ানো যেত। রিপ ছবি থেকে চোখ তুলে তাকায় ওই দূরে দাঁড়ানো মেয়েটির দিকে। ঈশা চমকে যায় রিপকে দেখে। এসব কি জ্বলাচ্ছে রিপ? চোখাচোখি চারটা চোখ, জ্বলন্ত আগুন, শুধু পুড়ে ছাই হয়ে যায়। ছবি নয়, এতগুলো বছরে না বলা না লেখা কিছু হৃদয় সন্ধির নামও, যে নাম আজ মুছে যাক, পুড়ে ছারখার হয়ে যাক, পোড়া গন্ধ ছড়াক, আলো আধারি চোখাচোখি সেই চার চোখে বিস্ময় আরো হৃদয় চূর্ণিত হয়ে যাক, হাসি অবজ্ঞা আর পুরনো আরো কিছুর সাথে।
চোখে চোখে রাখা অবস্থায় ছেলেটির চোখ থেকে প্রশ্ন ছুড়ে দেয় মেয়েটির দিকে। ডক্টর আদি চৌধুরী কি রিপের চাইতেও বেশি ভালোবাসতে জানে? কতটা ভালোবেসেছিলি আদি ঈশাকে ছিল আদি ঈশাকে? ভালোবাসার মাপকাঠি কার ভালোবাসার পরিমাণ বেশি ছিল, কার পাল্লা বেশি ভারী ছিল? রিপের চাইতো কি বেশি কেউ ভালোবাসতে পারে আদৌ? আচমকা মিনির ডাক শুনে চমকে ওঠে রিহান। মিনি ফিরেছে, তার মানে চাচ্চু ফিরেছে, আইমিও ফিরবে। কিন্তু না, মিনি উঠতে উঠতে দেখা গেল আদির ঘরের দিকে। আদিকে না পেয়ে মিনি প্রত্যেকের রুমে গেল। আদির নামটা মুখে আনতে পারলো না, শুধু ডানা ঝাপটে বলল মিস ইউ মিস ইউ। বাড়ির প্রত্যেকে অবাক হলো, জানতে চাইলো কোথায় ছিলে তুমি মিনি? মিনি কিছু বললো না, শুধু বলল মিস ইউ মিস ইউ। মিনুমা বলল আদি কোথায়? মিনি এবার ডানা ঝাপটালো, আদি আদি মিস ইউ মিস ইউ। আদি আদি আসলো না, কোথায় আদি? মিনি উঠলো এপাশ ওপাশ এদিক ওদিক, পুরো বাড়ি ঘুরলো, কোথাও পেল না। আদি তার অবুঝ মনোরাগ করে বসে রইল আদির সাথে। চকচকে মেঝের ওপর শোয়া ঘুমন্ত মেয়েটি, আদরের চেহারা, ঠোঁট ফুলো ফুলো, ঘুমন্ত চেহারা ঠিক পরীর মতোই লাগে। আলিয়া আলিয়া কাপা কাপা হাতে কোলে তুলে নেয় পরীকে। তার হাত কাঁপছে, পা কাঁপছে, কণ্ঠনালী পর্যন্ত কাঁপছে। কিছুক্ষণ আগে ফোনে কথা বলা মেয়েটির কথাগুলো কানে বাজছে। ডক্টর আদি চৌধুরীর সন্তান অদিশা চৌধুরী বংশের প্রদীপ। আমার ঘেন্না হয়েলেও ও বাড়ির সন্তান। কতটা নিচ আপনারা মিসেস চৌধুরী? চৌধুরী পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি ঘেন্না করি। আমার ঘেন্না করি ডক্টর আদি চৌধুরীকে, আমার সন্তানের বাবাকে। আমার ভাবতেও কষ্ট হয়, ডক্টর আদি চৌধুরী পরীর বাবা। আপনারা তার দাদা দাদু, স্বার্থপর পাষাণ, হৃদয়হীন। আলিয়ার কান জোড়া ঝাঝা করে উঠল। কথাগুলো অতটা বিষাক্ত কেন? নরম তুলতুলে শরীরটা স্পর্শ করতে যেন শখ লাগলো। হাত সত্যি সত্যি কেঁপে উঠল আলিয়ার। পরী তার দিকে তাকিয়ে ফিরতে চাইল, কপালে সে আঘাতের চিহ্ন দেখতে পেল, আঙুলে কাটা চিহ্ন, রক্ত শুকিয়ে গেছে। কচি চেহারাটার ক্লান্তি আর ভয়ের ছাপ। এমন নরম তুলতুলে শরীরটাও তো আগে অনুভব হয়নি। নিজের রক্ত জেনে কেন এতটা অনুভব আসছে তাদের মাঝে? আসলে কি তারা স্বার্থপর? আলিয়া পরীকে কোলে তুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। পরীর মুখ থেকে বুকের কাছে নিয়ে আটকালো, আদুরে মুখটা বুকের সাথে ঠেকে গেল। উষ্ণতা পেয়ে পরী আবারও ঘুমিয়ে গেল। ঘুমের মাঝে ভুরু কুচকালো, মৃদু কাঁপলো, কাছে সে আলিয়া কাপা কাপা ঠোঁট দিয়ে ছুঁয়ে দিল পরীর নরম ঠোঁটটিকে, কপালে সারা মুখে। তারপর আবারও বুকের সাথে চেপে ধরলো। আপনা আপনি হাসি আসলো তার। বুকের সাথে চেপে ধরা ছোট্ট মেয়েটি চুলের ওপর চুমু খেয়ে বলল, আমার আদির মেয়ে। আলিয়া সত্যি সত্যি হাসি পেল। এই দিনটি তো আদি ছোট একটা বাচ্চা ছিল, মামা করে পুরো বাড়ি ঘুরে বেড়াতো, আর এখন একটা ছোট মা তারও আছে। আদি কি জানে? আলিয়া পরীর পিঠে আদর করে চাপড়ে দিয়ে বলল, তুমি আমাদের আদরে ভাগ বসাতে এসেছো অদিশা। আদি এখন তোমাকে মা ডাকবে। আর পরী নড়ে চড়ে গুজে গেল আলিয়ার বুকে। আলিয়া হাসলো, তার সই সই লাগছে। বলল, তুমি আমাকে কি ডাকবে? দাদুমণি? দাদু ডাকবে? তুমি ঘুমিয়েছো অদিশা, উঠো, দেখো দাদু কোলে নিয়েছি তোমায়। আলিয়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে, তার চোখ পরীর দিকে। মিনু আর রায়না অবাক হলো যখন দেখলো আলিয়া পরীকে আদর করছে। তাদের বিষময় ছুটতে গেল আকাশপূর্ণ। আলিয়া হাসলো, বলল, আমার শাড়িতে ওর বুকে মাথা রাখতে অসুবিধা হচ্ছে, ও ব্যথা পাচ্ছে, তাই সুতির শাড়ি পরেছি। আমারও ভালো লাগছে। অদিশা ব্যথা পাবে না, ঘুমিয়েছে, তাই সেই সুযোগে চেঞ্জ করে নিয়েছি। আজিজ রাগ দেখিয়ে বলল, এটা আমার প্রশ্নের উত্তর ছিল না আলিয়া। এই মেয়েটার প্রতি তোমার এত দরদ উতলে উঠেছে কেন? আলিয়ার ঠোঁটের ওপর আঙ্গুল দিয়ে চুপ করার জন্য বলল, উঠে যাবে, আস্তে কথা বলো। আজিজ চৌধুরী এবার ধমকে ওঠে, এই মেয়েটাকে ওই রুমে রেখে আসো লিয়া। আমার এমনিতেই মাথা খারাপ, আদিকে খুঁজে পাচ্ছি না। আলিয়া পরীর মাথায় পাশে বসলো, বলল, যদি এখন এইখানে রেহান ঘুমতো তাহলে কি করতে? রেহানের সাথে এই মেয়েটার কেন মেলাতে আসছো? তোমার কি মাথা খারাপ? ওর নাম আছে মিস্টার চৌধুরী, অদিশা চৌধুরী। আজি চৌধুরী পাত্তা দিল না, কানে নিল না সেই কথা। কিন্তু যখনই বোধগম্য হলো তখনই অবাক চোখে তাকালো আলিয়ার দিকে। বলল, ও চৌধুরী কি করে হবে লিয়া? আদিশা আদির নাকি? কি করে লিয়া? আমার আদির সন্তান।
আলিয়া হাসে, কান্নার চোখ ভাসে, বলে এই পুচকোটা আদির মেয়ে। আমি ভুল ছিলাম না, আমার ধারণা সত্যি ছিল। তুমি শিওর কি করে? আদি সন্তান নেই। আমি তো নিজের হাতে মেরেছি। এই মেয়ে কিছুতেই আদি সন্তান হতে পারে না। এই মেয়েটার শরীরে খানবশের রক্ত বইছে, আমাদের নয়। রেজওয়ান খানের মেয়ে। আলিয়া পরীকে আহত করলে তুলে নিল, পরীর গালে গাল লাগিয়ে বলল, আমি শতভাগ নিশ্চিত এই মেয়ে আদির মেয়ে। ঈশা এবর্ষণ করায়নি, তোমার হাতে ভুল রিপোর্ট এসেছে। আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমরা তাকে মারতে চেয়েছিলাম, আমার আদির মেয়েকে, আদির রাজকন্যাকে। দেখো না একটা, চোখ দুটো খেয়াল করে দেখেছো? পুরোটাই আদির, আমার আদির। আদি যদি জানতো বা জানতে পারে আমরা ওর বাচ্চাকে মারতে চেয়েছি, কোনোদিনও তাকাবে না আমাদের দিকে। আজি চৌধুরী অবাক হয়, লিয়া এসব কি বলছে? তুমি ইমির কথা ভাবছো না কেন লিয়া? কিছুদিন পর আদির সাথে তার বিয়ে। এসব সন্তান সন্তান তুমি দূরে রাখো, আদিকে জানিও না। লিয়া চিন্তিত হয়ে পড়ে, বলে এটা কি করে বললে তুমি আজিজ? আদির জানার অধিকার আছে, তার একটা রাজকন্যা আছে। তুমি এবার অতীত ঘেটে দেখো না আজিজ, আমি একটা মেয়ের জন্য কতই না পাগলামি করেছি। আদির সাথে অন্যায় হচ্ছে, ঈশার সাথে অন্যায় করেছ। আজিজ চৌধুরী দাঁড়িয়ে পড়েন, বলে আমি মানি না এই মেয়েটা আদির। আদির মেয়ে না এই মেয়ে। আমি ওই ঈশা নামের মেয়েটিকে কিছুতেই মানতে পারবো না। আমার আদির পাশে ইমিকে চাই। আদিও চায়, কিন্তু আদি মিষ্টিকে খুঁজে বেড়াচ্ছে, ও মিষ্টিকেই চায়। তুমি দেখোনি ইন্ডিয়াতে গিয়ে 6 মাস কি অবস্থায় ছিল? সত্যি মিষ্টিকে চায় আজিজ। বোঝার চেষ্টা করো, আমরা হয়তো বুঝতে পারছি না। আমরা ওর উপর সবকিছু চাপিয়ে দিচ্ছি না তো? আদির ভালোটা থাকার জন্যই খারাপটা আমরা করছি না তো? আদি তোমাকে একবারও বলেছে মিষ্টিকে চায়? তুমি কি সব উল্টাপাল্টা বলছো? এই মেয়ে যাতে কিছুতেই আদি ইমির চোখে না পড়ে। আলিয়া চৌধুরী কি দেখে পিটপিট করে চোখ খুলে পড়ি, আর মোনা ভাঙে। সোজা হয়ে উঠে বিছানায় হাতড়ে ভর করে হামাগুড়ি দিয়ে ওঠে। উঠে চোখ কসলাতে কসলাতে কেঁদে ডাকলো, মাম্মা। আলিয়া চৌধুরী কোলে ডাকলেন, বললেন এসো অদিশা, এই দেখো এইদিকে। পরি তার দিকে ফিরলো, চোখ দিয়ে হাত নাড়িয়ে পিটপিট করলো আলিয়ার দিকে, হামাগুড়ি দিয়ে চলে গেল আলিয়ার কাছে। তার গা বেয়ে উপরে উঠে বসলো। আলিয়া দেখলো মশা কামড়ে লাল দাগ ফেলে দিয়েছে মেয়েটির গায়ে। পরি তার উড়ুতে পা দিয়ে দাঁড়ালো। আলিয়া ব্যথা পেল, কিছু বলল না। পরি আলিয়ার গাল ছোট ছোট হাত দুটো দিয়ে আঁকড়ে ধরে, জোরে জোরে আওয়াজ করে ডাকে, দাদা দাদা। আবারও মারতে মারতে ডাকলো, দাদা। আলিয়া হেসে উঠলো, এভাবে মারে আদিশা? মায়েরগুলো শক্ত আছে। পরি তার মুখে দুমদুম করে আঘাত করে, আলিয়ার মুখে গালে আঙ্গুল ঢুকিয়ে দেয়, দাদা দাদা আম্মা। আজিজ চৌধুরী আর চোখে তাকায় পরির দিকে, বলে লিয়া ছাড়ো ওকে, তোমার কোলের ওপর দাঁড়িয়ে। ব্যথা পাচ্ছে না? ছাড়ো। আলিয়া ছাড়লো না, বললো এগুলো কোনো ব্যথা না আজিজ, নাতনির হাতে একটু দুষ্টুমি সহ্য করতে হয়। পরি চেঁচিয়ে কাটলো, দাদা। আলিয়া তাকে কোলে নিল, বলল চলো আজকে তোমাকে মিষ্টি মুখ করাবো। তোমার পাগল বাবা কোথায় চলে গিয়েছে কে জানে, তাকে ফোন করব, তাকে খুঁজে বের করব। পরি ঠাস ঠাস করে আওয়াজ তুললো, বাবা। আলিয়া মাথা দুলিয়ে বলল, হ্যাঁ বাবা। আজিজ আলিয়া পেছন পেছন ছুটলো, বলতে লাগলো, লিয়া তুমি এসব বাজে কথা কাউকে বলবে না। আদিকে একদমই না, আমি বিশ্বাস করি না আদির মেয়েটা। এসব সহানুভূতি আদর মিথ্যা লিয়া। আলিয়া শোনে কার কথা? আজ তার খুশি দিন, রেহানার অদিশার সাথে সে কখন সময় কাটাবে, হাসবে, খেলবে, ঘুরবে। আজ সে পরীকে নিজের হাতে খাওয়ালো, কোলে কোলে রাখলো। মিনিকে দেখার সাথে সাথে আঙ্গুল দেখিয়ে দেখলো, মিনি অত। আলিয়া আর আজিজ চৌধুরী সহ সবাই অবাক হলো। মিনি উড়ে এলো, পরীর গালের সাথে গাল ঠেকালো, ডানা ঝাপটে ডাকলো, প্রিন্সেস প্রিন্সেস, মিস ইউ। এতদিন মিনি কোথায় ছিল তার বুঝতে বাকি রইল না কারণ। পরি তার মিনিকে পেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে ভুলে গেল, কাদার কথা ভুলে গেল। আলিয়া চৌধুরী তাকে নিজের হাতে গোসল করালো, খাওয়ালো, পরালো। মিনু আর রায়না ছুটতে গেল, খেলনা পুতুল কিনে মাঝখানে বসিয়ে দিল পরীকে। পরি ভুলে গেল সব কষ্ট, সব দুঃখ, সব আঘাত। শুধু হঠাৎ হঠাৎই মিনি মনে করিয়ে দিতে থাকলো, হঠাৎ হঠাৎ ডাকে পাপ্পা, মাম্মা, রি। এত সব যত্ন আদর ভালোবাসা আলিয়া তাকে ডুবে রাখলো। কারো কথা মনে করার কথাই না। তারপরেও পরি যেন মাঝে মাঝে ডেকেই উঠলো তাদের। খাবার টেবিলে সাজিয়ে দিল মুনা আর ঈশা। কারো মুখে টু শব্দ নেই, সবার চেহারা বিমর্ষ। ফোনের কথা বলতে বলতে নিচে নেমে এলো রিপ।
এত তার ব্যস্ততা কিসের? ফোন নিয়ে ঈশা কাপা হাতে প্লেট টেনে নিল। রিপের দিকে তাকিয়ে রিপ তাকালো না, কিছু বললো না। ফোনে কথা শেষ করতে চুপচাপ খেলো। রিপ কিছু প্রশ্ন করবে ভেবে কিছু করলো না। রিপ কারো দিকে তাকালো না এক পলক। ঈশা আগ বাড়িয়ে বলল, আরেকটু দেই। রিপ জবাব দিল না প্রশ্নের। ঈশা সরে গেল। মুনা এসে দাঁড়ালো রিপের পাশে। বলল, রিপ কখন ফিরবে বাসায়? কিছু বলতে পারিস? রিপ পানি খেয়ে থামলো, বলল না। পরীকে নিয়ে আসবি না তুই? তুই কথা দিয়েছিলি আমায়। পরী তো আমার মেয়ে নয়। তাহলে পরী তো তোমার মেয়ে নয়, তাহলে তোমার এত চিন্তা কিসের? রিককে খাওয়া বন্ধ করে দিল। রিপের দিকে তাকালো। সেই একটুখানি খাবার মুখে তুলতে গিয়েছিল, সেই কিন্তু আর মুখে তোলা হলো না। খাবার রেখে বলল, পরী আমার মেয়ে। রিপ রিপ কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষে উঠে দাঁড়ালো। কালা বেগম বলল, কোথায় যাবি এখন রিপ? রিপ সোজা বলল, থানায়। ঈশা আটকে উঠলো। রিপ খেয়াল করলো তার দিকে ফিরলো না, হেঁটে বেরিয়ে গেল সদর দরজা পেরিয়ে। পেরোতেই ঈশা ডাকলো, ঈশা, রিপদা, দোহাই তোমার, পুলিশকে কিছু বলো না। রিপদা, শুনতে পাচ্ছ? রিপ বেরিয়ে গেল। আবার ঈশাকে ডাকলো, শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছি। রিপ নামে আর কেউ আছে এই বাড়িতে? ঈশার সামনে দাঁড়ালো। দুজনের কেউ তাকালো না, কারো চোখের দিকে কেউ। ঈশা অপরাধী নিয়ে, রিপদা, তুমি এভাবে কথা বলো না আমার সাথে। আমার কপালে যা ছিল তাই হয়েছে। আমি আমার অপরাধ, আমি তোমাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় অপরাধ, আমি তো তোমার কাছ থেকে সব লুকিয়েছি। আমি মানছি আমার অপরাধ। এবার চোখ তুলে তাকালো রিপ, সরাসরি ঈশার দিকে। ম্লান হাসি মিশানো বিষাদ ঠোঁটে তা একটু হাসলো। তারপর আবারও পুনরায় তাকালো ঈশার দিকে। আমি কি তোকে শাস্তি দিতে পারি ইস্যু? কিন্তু না। রিপ কিছু বলল না। অপরিচিত একটি বাইরের মানুষের মতোই বলল, যার ওপর আমার কোনো অধিকার নেই সে আমার কেউ না। আমি যার কেউ না। রিপ দাঁড়ায় না, কেন জানি কিছু লুকানোর বোধহয় চেষ্টা করলো। বাইকে উঠে মুহূর্তে নিরুদ্দেশ হলো। পেছনে রেখে গেল একরাশ অপরাধবোধ নিয়ে দাঁড়িয়ে থাকা বোকা পাষাণ মেয়েটিকে। রিপ এক ধ্যানে চালালো বাইক। বাইকের মিররে তার বেহায়া চোখ দুটো দেখে নিল। নিজ নিজ আচমকা বাইক দাঁড় করায়। কতগুলো কলেজের মেয়ে চেঁচিয়ে ওঠে তাদের গায়ে কাদা ছিটকে যাওয়ায়। রিপ ফিরেও তাকায় না। নিজেদের উপর রাগ বাড়তে থাকে তরতর করে। এসব ন্যাকামো দেখার সময় নেই। বাইক স্টার্ট দিয়ে সে আবারও চলে যায়। মেয়েগুলো চেঁচিয়ে ওঠে, কি অভদ্র ছেলে। তার মধ্যে একজন নীরব দর্শক হয়ে বাইকের দিকে চেয়ে রইল। তার যার পানে তার গায়ে বেশি কাদা পড়েছে, তাতেও চুপ করে থাকে সে। তার কিছু যায় আসে না। বান্ধবীরা চেঁচিয়ে উঠল, তোর মতো গাধি জীবনেও আর দুটো দেখিনি। এত কাদা পড়লো কিছু বললি না। স্ট্রেঞ্জ, তোর কাপড় তো বেশি পড়েছে। দেখ কি বাজে অবস্থা, ক্লাস কিভাবে করবি? মেয়েটি নিশ্চুপ তাকিয়ে আছে নিমিষে ধুয়ে মিলিয়ে যাওয়া বাইকের দিকে। মাথা নামিয়ে কিছু হবে না বলে, আমি আজ ক্লাস করব না, তোরা যা।